আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের নতুন আরেকটা ক্লাস আজকে শুরু করব। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে নবম অধ্যায়, কালীন সারি বিশ্লেষণ অথবা টাইম সিরিজ অ্যানালাইসিস। তো এর আগের অধ্যায়টা যেটা ছিল যে অপরামাত্রিক যাচাই, যেটা বেশ ছোট ছিল, 2 দিনে আমরা শেষ করেছি, কিন্তু কালীন শাড়িটা একটু বড়, এটা আমরা একটু সময় নিব, ধরো যে 3 থেকে 4টা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। তো আজকে আমরা থিওরিটিক্যাল পার্ট যতটুকুন পড়া যায় ততটুকুন পড়ব। তো চলো, আজকে লেকচার নাম্বার হচ্ছে 26। কালীন সারি বিশ্লেষণ। কালীন সারি বিশ্লেষণ থেকে প্রচুর থিওরিটিক্যাল প্রশ্ন আসে, 1 মার্কসের জন্য আসে, 5 মার্কসের জন্য আসে, 10 মার্কসের জন্য আসে। প্রচুর থিওরিটিক্যাল প্রশ্ন এখান থেকে আসে। এখান থেকে তোমরা কমসে কম একটা তো পাবেই অবশ্যই, কখনো কখনো 2টা 3টাও পেয়ে যেতে পারো, 3টা বিভাগেও 3টা পেয়ে যেতে পারো, এরকমও হয় অনেক সময়। আচ্ছা, শুরু করি তাহলে। সময়ের ভিত্তিতে সাজানো তথ্য সারিকে কালীন সারি বলা হয়। সময়ের ভিত্তিতে সাজানো অর্থাৎ সময়ের ভাগে ভাগে ভাগ করে, হতে পারে যে সেটা 1 বছরের, 1 মাসের, 1 সপ্তাহের, এরকম সময়ের উপরে ভিত্তি করে যে তথ্যকে সাজানো হয় সেই তথ্য সারিকে আমরা বলবো যে কালীন সারি। কালীন সারি মানে কি? অর্থাৎ কালের উপরে ভিত্তি করে। হ্যাঁ, কাল মানে হচ্ছে সময়, 1 কাল, 2 কাল, 3 কাল, এরকম সময়ের উপরে ভিত্তি করে যে তথ্য সারিকে আমরা সাজাই সেটাকে বলবো যে কালীন সারি। এখন কালীন সারি হতে পারে ধরো যে কৃষি উৎপাদনের, কালীন সারি হতে পারে জিডিপির, মুদ্রাস্ফীতির, মাথাপিছু জাতীয় আয়ের, শিল্প উৎপাদনের আয়ের, ব্যয়ের, অনেক কিছুরই কিন্তু কালীন সারি হতে পারে। যেমন জিডিপি এই বছরে কত, এই বছরে বলতে 2019-20 অর্থ বছরে কত, 20-21-এ কত, 21-22-এ কত, এইভাবে হচ্ছে কালের উপরে ভিত্তি করে যখন আমরা কোনো তথ্যকে সাজাবো তখন সেটাকে কিন্তু আমরা কালীন সারি বলবো। এবং কালীন সারির তথ্যসমূহ এই যে বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক, হ্যাঁ, যে কোনো সময়ের ভিত্তিতে সাজানো যেতে পারে। প্রয়োজন অনুযায়ী সময়ের উপরে ভিত্তি করে যতটুকু সুবিধা অনুযায়ী হচ্ছে প্রয়োজন, ততটুকু সুবিধা অনুযায়ী সময়ের উপরে ভিত্তি করে তথ্যটাকে সাজিয়ে নেয়ার যে শাড়ি, সেটাকেই আমরা বলবো যে কালীন শাড়ি। এখন কালীন শাড়ির একটা ইংরেজি সংজ্ঞা, কালীন শাড়ি কাকে বলে, এটা সুন্দর করে অবশ্যই যদি পরীক্ষাতে আসে লিখতে হবে। একটা ইংরেজি সংজ্ঞা দিলে খুবই ভালো, কারণ অনেক অনেক পরীক্ষায় আমি দেখেছি যে কালীন শাড়ি কাকে বলে এটা আসে, বা কালীন শাড়ি বলতে কি বোঝো এটা আসে পরীক্ষাতে। তো ক্রক্সটন অ্যান্ড ক্রডনের মতে কালীন শাড়ি হচ্ছে এ টাইম সিরিজ কনসিস্ট অফ ডেটা অ্যারেঞ্জড ক্রোনোলজিক্যালি। হ্যাঁ, টাইম সিরিজ অর্থাৎ একটা টাইম সিরিজ হচ্ছে কনসিস্ট অফ ডেটা অ্যারেঞ্জড ক্রোনোলজিক্যালি, অর্থাৎ ক্রোনোলজিক্যালি ডেটার অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো যে টাইম সিরিজ। এখন কালীন সারি কিন্তু সময়ের ভিত্তিতে পরিবর্তনশীল। হ্যাঁ, কালীন সারি কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, পরিবর্তনশীল চলক এখানে অন্তর্ভুক্ত হয়, এবং সময়ের ভিত্তিতে চলক সমূহের মান কিন্তু পরিবর্তিত হলেও, হ্যাঁ, সকল চলক কিন্তু একইভাবে পরিবর্তিত হয় না। কোনো একটা তথ্য বিশ্বে যতগুলো চলক আছে সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, কিন্তু সবগুলো চলক কিন্তু একইভাবে পরিবর্তিত হয় না। তো প্রকৃতি এবং বৈশিষ্ট্য ভেদে কিন্তু চলকের গতিশীলতা অর্থাৎ পরিবর্তনীয়তা সেটা পরিলক্ষিত হয়। তো কালীন সারির গতিশীলতাকেও কিন্তু আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এই কালীন সারির গতিশীলতাকে যখন আমরা কয়েকটি ভাগে ভাগ করব তখন কিন্তু আমরা ওই ভাগগুলোকে বলবো কালীন সারির উপাদান। কালীন সারির উপাদান কয়টি? কালীন সারির উপাদানগুলো ব্যাখ্যা করো। কালীন সারির 2টি উপাদান ব্যাখ্যা করো। 3টি উপাদান আলোচনা করো। কালীন সারির উপাদান নিয়ে বিগত বছরে প্রচুর প্রশ্ন হয়েছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা কিনা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে হবে। এখন
কালীন সারির গতিশীলতা শ্রেণীবিভাগ, অর্থাৎ কালীন সারির উপাদানগুলোর শ্রেণীবিভাগ। তো উপাদানগুলো কয়টি? কালীন সারির উপাদান হচ্ছে 4টি। ঠিক আছে, এখন এই 4টি উপাদান কি কি? দীর্ঘমেয়াদী গতিশীলতা নাম্বার 1, অথবা যুগব্যাপী গতিশীলতা। দীর্ঘমেয়াদী গতিশীলতা অথবা যুগব্যাপী গতিশীলতা। নাম্বার 2 হচ্ছে ঋতুগত গতিশীলতা বা ঋতুগত পরিবর্তন। নাম্বার 3 হচ্ছে চক্রক্রমিক গতিশীলতা বা চক্রক্রমিক পরিবর্তন। নাম্বার 4 হচ্ছে অনিয়মিত বা দৈব গতিশীলতা। এখন এই 4টা গতিশীলতা বা 4টা উপাদান বা 4টা শ্রেণীবিভাগ, এই 4টা শ্রেণীবিভাগকে আমাদের খুব ভালো করে পড়তে হবে। 4টা থেকে 4টাও অনেক সময় আসতে পারে, শুধু নাম লিখো আসতে পারে, 2টা ব্যাখ্যা করো, 3টা ব্যাখ্যা করো, এরকমও কিন্তু আসতে পারে। তো আমরা প্রথমে নাম্বার 1 যেটা আছে দীর্ঘমেয়াদী গতিশীলতা বা যুগব্যাপী গতিশীলতা, এইটা পড়ব। এখানে দীর্ঘমেয়াদী গতিশীলতা বা যুগব্যাপী গতিশীলতা কিন্তু কালীন সারির সর্বাধিক আলোচিত। ঠিক আছে, কালীন সারির গতিশীলতাকে যখন আমরা আলোচনা করি তখন সবচেয়ে বেশি আমরা আলোচনা করি কিন্তু দীর্ঘমেয়াদী গতিশীলতা অথবা যুগব্যাপী গতিশীলতা নিয়ে। হ্যাঁ, এটাকে সর্বাধিক আলোচিত এবং ইহাকে দীর্ঘকালীন প্রবণতা, দীর্ঘকালীন প্রবণতা বা সাধারণ ধারাও কিন্তু বলা হয়। এবং তথ্যমান সমূহ ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধিও পেতে পারে। যেমন দীর্ঘ সময় ধরে যদি আমরা একই জিনিসের উপর তথ্য সংগ্রহ করতে থাকি, সেই দীর্ঘ সময় কিন্তু কখনো তথ্যগুলোর হচ্ছে ক্রমান্বয়ে কিন্তু হ্রাসও পেতে পারে, ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধিও পেতে পারে, অথবা হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি হ্রাস কোনোটাই না হয়ে কিন্তু স্থিতিশীল হওয়ারও প্রবণতা কিন্তু রয়েছে। যেহেতু উদাহরণ হিসেবে ধরো আমরা বলতে পারি যে দীর্ঘমেয়াদী আমরা জরিপ করছি মৃত্যুহারের উপরে, মৃত্যুহারের কালীন সারি আমরা লিপিবদ্ধ করছি। সেক্ষেত্রে মৃত্যুহারের কালীন সারিটাতে যদি আমরা হরিজন্টাল এক্সিসে যদি আমরা সময়টাকে দেখাই, টি মানে টাইম, এবং ভার্টিক্যাল এক্সিসে যদি আমরা এর মানটা অর্থাৎ ওয়াইকে দেখাই, তাহলে আমরা কি দেখতে পাবো যে একটা সময় আজ থেকে 50 বছর আগে যদি আমরা বিগত 50 বছরের কালীন সারি তৈরি করি, তাহলে আমরা দেখব যে আজ থেকে 50 বছর আগে মৃত্যুহার কেমন ছিল এবং সেই মৃত্যুহার কিভাবে ধীরে ধীরে রিডিউস হয়েছে। মৃত্যুহারে কিভাবে রিডিউস হয়েছে, যেমন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো হয়েছে, এবং হচ্ছে মানুষের ইনকাম বৃদ্ধি পেয়েছে, মানুষের হচ্ছে লাইফস্টাইলে বিভিন্ন রকম চেঞ্জ এসেছে, মানুষ ভালো মেডিসিন কনজিউম করছে এবং মানুষ ভালো খাদ্য গ্রহণ করছে। সব কিছু মিলিয়ে কিন্তু মানুষ নানান রোগে, আগের দিনে নানান রোগে, মহামারীতে, কলেরা, পোলিওতে অনেক মানুষ মারা যেত, কিন্তু এখন সেটা অনেকটাই হ্রাস পেয়েছে, কমে এসেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে মৃত্যুহার রিডিউস হয়েছে। আবার যদি আমরা দীর্ঘমেয়াদে দেখি যে আগে 50 বছর আগে বাংলাদেশের ধানের উৎপাদন কেমন ছিল, তখন দেখব যে তখন যেই পরিমাণ ধান, যত হাজার বা যত লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হতো, এখন কিন্তু তার চেয়ে বেশি ধান উৎপাদিত হচ্ছে। কারণ এখন যে ধানের চাষ ব্যবস্থাপনায় কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ধানের আগে যেরকম বীজ থেকে ধানের চাষ করা হতো, তার চেয়ে অনেক উন্নত মানের বীজ আবিষ্কৃত হয়েছে, কীটনাশক আবিষ্কৃত হয়েছে, সার আবিষ্কৃত হয়েছে। তো দেখা যাবে যে বিগত 50 বছরে যদি আমরা দেখি যে আমাদের ধানের উৎপাদন কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ওয়াই এক্সিস, এবং টি এক্সিসে আমরা দেখব যে ধানের উৎপাদন ঊর্ধ্বমুখী ছিল। উন্নত চাষাবাদ, বাজার ব্যবস্থাপনা সব কিছু মিলিয়ে। তো আবার অনেক ক্ষেত্রে আমরা দেখব যে
অনেক কিছুর বাজার কিন্তু আবার হচ্ছে স্থিতিশীল আছে। হ্যাঁ, স্থিতিশীল বাজারের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা মুদ্রাস্ফীতির কথা কিন্তু বলতে পারি, কারণ মুদ্রাস্ফীতি কিন্তু খুব সামান্য ওঠানামা করছে এবং মুদ্রাস্ফীতি কিন্তু বলতে গেলে মোটামুটি স্থিতিশীল আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনোটা হ্রাস পাচ্ছে দীর্ঘমেয়াদী গতিশীলতায়, কোনোটা বৃদ্ধি পাচ্ছে এবং কোনোটা স্থিতিশীল আছে। তো এই দীর্ঘমেয়াদী বা যুগব্যাপী সময়কালের তথ্য নিয়ে যে হচ্ছে কালীন সারি আলোচনা করে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী গতিশীলতা বা যুগব্যাপী গতিশীলতা। এরপরে যেটা আছে নাম্বার টু হচ্ছে ঋতুগত গতিশীলতা বা ঋতুগত পরিবর্তনশীলতা। এখানে এটা কালীন সারির যে অন্তর্ভুক্ত যে চলকগুলো আছে সেই চলকগুলোর মান কিন্তু স্বল্প মেয়াদেও কখনো কখনো ওঠানামা করে, যেমন দিনের বিভিন্ন সময়ে অথবা মাসের বিভিন্ন সপ্তাহে বা বছরের বিভিন্ন মাসের মধ্যে কিন্তু স্বল্প মেয়াদে ওঠানামা করে। ঋতুগত গতিশীলতা বা ঋতুগত পরিবর্তনশীলতা কিন্তু স্বল্প মেয়াদে চলকের মান পরিবর্তন করে, যেমন গ্রীষ্মকালে অথবা বর্ষাকালে, শীতকালে স্বল্প মেয়াদে 3 মাসে, 6 মাসে, 2 মাসে কিন্তু চলকের মানের পরিবর্তন করে। সাধারণত এটা দেখা যায় জলবায়ু বা আবহাওয়া এবং মানুষের আচার ও রীতিনীতিতে। এখন অনেক সময় দেখা যায় যে এ ধরনের পরিবর্তন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রতি বছরে একই সময় ঘটতে পারে, আবার কখনো কখনো বছরের যে কোনো একটা নির্দিষ্ট সময় ঘটতে পারে, এবং স্বল্পমেয়াদী এরূপ পরিবর্তনশীলতা কিন্তু আমাদের যেহেতু ষড়ঋতুর দেশ, ঋতুভেদে কিন্তু ঘটেই থাকে। এবং আমাদের এই বাংলাদেশে লক্ষ্য করা যায় যে ধরো গ্রীষ্মকালে সুতি ও হালকা কাপড়ের চাহিদা যেরকম বৃদ্ধি পায়, সেরকম আবার যখন গ্রীষ্ম চলে গিয়ে শীত আসে তখন কিন্তু আমাদের গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়। আবার গরমে আইসক্রিম এবং ঠান্ডা পানি, জুস, শরবত এগুলোর চাহিদা বৃদ্ধি পায়। আবার বর্ষাকালে ছাতার প্রয়োজন হয়, হ্যাঁ, রেইনকোটের প্রয়োজন হয়। আবার ঈদ অথবা অন্যান্য ধর্মীয় যদি কোনো অনুষ্ঠান আচার বিধি থাকে সেক্ষেত্রে আমাদের নতুন পোশাক, নতুন অনেক সরঞ্জামাদির প্রয়োজন হয়। তো ঋতুর উপরে নির্ভর করে অথবা মানুষের আচরণ, বিধি বিধান এবং মানুষের দৈনন্দিন জীবনযাপনের উপরে নির্ভর করে কিন্তু স্বল্প সময়ের মধ্যে কিছু পরিবর্তনশীলতা আসে। যেই পরিবর্তনশীলতাটাকে আমরা বলতে পারি যে ঋতুগত পরিবর্তনশীলতা। হ্যাঁ, এটা হচ্ছে কালীন সারের যে 4টা উপাদান আছে, উপাদানের 2 নম্বর উপাদান। তো এরপরে 3 নম্বর উপাদান, যেটা কিনা সাইক্লিক মুভমেন্ট অথবা সাইক্লিক ফ্লাকচুয়েশন। এখন চক্রক্রমিক গতিশীলতা বা চক্রক্রমিক পরিবর্তনশীলতা, অর্থাৎ চক্রাকারে কি পরিবর্তিত হচ্ছে বা চক্রাকারে কি কি গতি আসছে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। যেমন কালীন সারিতে অন্তর্ভুক্ত অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্যের তথ্য সেট যদি আমরা পর্যালোচনা করি সেক্ষেত্রে আমরা দেখব যে উপাত্তসমূহের মান কখনো ঊর্ধ্বমুখী হচ্ছে, আবার কখনো কিন্তু উপাত্তসমূহ নিম্নমুখী হচ্ছে, আবার কখনো স্থিতিশীল থাকছে। এখন এই ঊর্ধ্বমুখী, নিম্নমুখী এবং স্থিতিশীলতা এটা কিন্তু চক্রক্রমিক হারে একটা গতিশীলতা অথবা একটা চক্রক্রমিক পরিবর্তনশীলতাকে রিপ্রেজেন্ট করছে। সেক্ষেত্রে এই চক্রক্রমিক গতিশীলতা কিন্তু আমরা বেশিরভাগই অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে তথ্য সেট আছে সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি অথবা পরিলক্ষিত হচ্ছে। এখন এই যে অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্যের উত্থান পতন মন্দা, এখানে উপাত্ত সমূহের মান কিন্তু কখনো কখনো ঊর্ধ্বমুখী হচ্ছে, আবার ঊর্ধ্বমুখী হয়ে এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আবার কিছুদিন পরে বা কিছু সময় পরে কোনো ধরনের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কিন্তু সেটা আর বৃদ্ধি পাচ্ছে না, কনস্ট্যান্ট থাকছে। আবার কখনো কিন্তু সেটা নিম্নগামীও হচ্ছে, আবার একটা সময় সর্বনিম্ন পর্যায়ে যখন পৌঁছায় সেখানে কিছুটা সময় স্টে করে এবং দেন আবার কিন্তু এটা রিকভার করে। ঠিক আছে, আমরা যদি একটা বিজনেস সাইকেলের দিকে
খেয়াল করি তাহলে একটা আমরা বিজনেস সাইকেলে কি দেখব, একটা বিজনেস সাইকেলে আমরা এই ওয়াই এক্সিসে মান থাকবে এবং এক্স এক্সিসে আমাদের সময় থাকবে, এবং আমরা যদি একটা বিজনেস সাইকেল এখানে হচ্ছে কার্ভ যদি আমরা এখানে আঁকি তাহলে আমরা কি দেখব যে কখনো কখনো কিন্তু এই যে ঊর্ধ্বগতি হচ্ছে, হ্যাঁ এটা ঊর্ধ্বগতি হচ্ছে, হ্যাঁ রিকভারি করছে, আবার হচ্ছে এই যে শীর্ষে পৌঁছাচ্ছে, শীর্ষে কিছুটা সময় স্টে করে আবার নিম্নগতি হচ্ছে, রেসিশন হচ্ছে, এবং রেসিশনের এখানে এসে কিন্তু আবার মন্দা দেখা দিচ্ছে, আবার সেই মন্দাটা কিন্তু কিছুকাল পরে আবার রিকভারি করছে, আবার পিকে যাচ্ছে, আবার রেসিশন হচ্ছে, আবার হচ্ছে এটা নিম্নগামী হয়ে মন্দাতে রূপ নিয়েছে। তো বিজনেস সাইকেলে কিন্তু সব সময় এই ধরনের একটা চক্রক্রমিক একটা গতিশীলতা দেখা যায়, এবং বিজনেস সাইকেল কিন্তু এই চক্রক্রমিক পরিবর্তনশীলতার একটা খুব ভালো উদাহরণ, একটা এক্স্যাক্ট উদাহরণ, আমরা যেটা বলবো যে উপযোগী উদাহরণ, পারফেক্ট। এবং এই যে চক্রক্রমিক পরিবর্তনশীলতা এখানে কিন্তু 4টি পর্যায় লক্ষ্য করা যায়। হ্যাঁ এখানে আমরা 4টি পর্যায় লক্ষ্য করছি, যেখানে 4টি পর্যায়ের মধ্যে আছে এক আছে যে হচ্ছে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি বা সমৃদ্ধি, ঊর্ধ্বগতি বা সমৃদ্ধি, তারপরে আরেকটা আছে হচ্ছে শীর্ষ বা চূড়া, চূড়া বা শীর্ষ, আরেকটা আছে হচ্ছে নিম্নগতি বা অধোগতি, আরেকটা আছে সর্বনিম্ন বা মন্দা। ঠিক আছে, আমরা কিন্তু এখানে 4টা পর্যায় লক্ষ্য করছি, এবং ব্যবসায়িক ও অর্থনৈতিক কার্যক্রমে কিন্তু 1 বছরের বেশি সময়ের ব্যবধানে চক্র আবর্তিত হলেই কেবল সেটাকে কিন্তু আমরা চক্রক্রমিক গতিশীলতা বা পরিবর্তনশীলতা হিসেবে বিবেচিত হবে, এবং চক্রক্রমিক গতিশীলতা পুনরাবৃত্তি হয়, তবে পুনরাবৃত্তির কাল সর্বদা কিন্তু সমান থাকে না। আমরা কিন্তু সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে 1 বছরকে বেস হিসেবে ধরে কোনো 1 বছরের স্পেসিফিক 1 বছরের পরিবর্তনকে কিন্তু আমরা চক্রক্রমিক পরিবর্তনশীলতা হিসেবে বলতে পারি বা দেখাতে পারি। হ্যাঁ আরেকটা যেটা আমাদের সর্বশেষ গতিশীলতা সেটা হলো দৈব গতিশীলতা অথবা অনিয়মিত গতিশীলতা। এখন দৈব গতিশীলতা বা অনিয়মিত সেটা হলো কিনা যে হঠাৎ অথবা আকস্মিকভাবে যে কালীন সারির তথ্য সেটের যে গতি পরিবর্তিত হয় অথবা তথ্যের পরিবর্তন ঘটে, অথবা হচ্ছে যে কন্টিনিউইটিটা থাকে সেই কন্টিনিউইটিতে যে চেঞ্জ আসে সেটা হলো হঠাৎ বা আকস্মিক কালীন সারির পরিবর্তন বা গতি পরিবর্তনশীল বা অনিয়মিত, যেটা কিনা প্রত্যেক বছরই ঘটবে না, অনিয়মিত অথবা দুর্ভাগ্যক্রমে কখনো একটা সময়ে এসে ঘটবে, সেটা হচ্ছে দৈব গতিশীলতা। যেমন অনেক সময় দেখা যায় যে জাহাজ দুর্ঘটনা হতে পারে, যখন আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু জাহাজ দুর্ঘটনা হতে পারে, ঝড় বৃষ্টি ভূমিকম্প হতে পারে, খরার কারণে কিন্তু ধান অথবা বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন কমে যেতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু প্রত্যেক বছরেই হবে না, যখন হবে তখন আমরা সেটাকে বলবো যে অনিয়মিত বা দৈব গতিশীলতা। এই 4টি উপাদানই মূলত কালীন সারির প্রধান উপাদান, এবং কালীন সারির এই 4টি উপাদান বেশিরভাগ সময় প্রশ্নে আসে, এবং এই 4টি উপাদানকে কিন্তু আমরা যথাক্রমে কালীন সারির 4টি উপাদানকে আমরা যথাক্রমে কিভাবে হচ্ছে লিখতে পারি, আমরা কালীন সারির 4টি উপাদানকে যথাক্রমে লিখতে পারি টি, এস, সি এবং আই। এই 4টা ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু কালীন সারির 4টি উপাদানকে আমরা যথাক্রমে লিখতে পারি। এখন কোনো পরিসংখ্যানবিদ এই 4টি উপাদানের মধ্যে কিন্তু সম্পর্ক দেখিয়েছেন, কোনো পরিসংখ্যানবিদ এটা দেখিয়েছেন যে এই 4টি উপাদানের মধ্যে সংযোগ সম্পর্ক রয়েছে, সংযোগ সম্পর্ক।
আবার কোনো কোনো পরিসংখ্যানবিদের মধ্যে এই 4টি উপাদানের মধ্যে কিন্তু সংযোগ সম্পর্ক না, বরঞ্চ এই 4টি উপাদানের মধ্যে গুণন সম্পর্ক রয়েছে। এখন এই 4টি উপাদানের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেটা আমরা কিভাবে দেখব, সেটা দেখার জন্য, সেটা জানার জন্য আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো কালীন সারি মডেল, অর্থাৎ টাইম সিরিজ মডেল। কালীন সারি মডেল, ঠিক আছে। এখন আমরা পড়ব কালীন সারি মডেলটা কি। কালীন সারি মডেল হলো যে চলকের মান যখন সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে, সেই পরিবর্তিত যে হয় যে সময়ের মানটা কালীন সারি অন্তর্ভুক্ত যে চলকের মান, হ্যাঁ, চলকের মানটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। অর্থাৎ এই বছর চলকের যে মান আছে, আগামী বছর সেই চলকের মান সমান থাকবে না এবং সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হবে। এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু এই 4টি উপাদানের প্রভাবেই হয়ে থাকে। হ্যাঁ, যে 4টি উপাদান আমরা পড়লাম, সেই 4টি উপাদানের পরিবর্তনের কারণে অথবা প্রভাবের কারণে কিন্তু কালীন সারির মডেলের মধ্যে চলকের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এখন এই 4টি উপাদানের মধ্যে কালীন সারির অন্তর্ভুক্ত চলকের কিন্তু নির্ভরশীলতা, হ্যাঁ, নির্ভরশীলতা কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা প্রকাশ করতে পারি হচ্ছে YT ইজ ইকুয়াল টু ফাংশন অফ TSCI। এই YT হচ্ছে আমাদের সর্বমোট, এবং সর্বমোটটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, এখানে ফাংশন আছে TSCI, যেটা কিনা হচ্ছে ওই 4টি উপাদান। এখন এই YT দিয়ে বোঝাচ্ছে টি সময়ে কালীন সারির অন্তর্ভুক্ত চলকের মান, অর্থাৎ টি সময়টা হতে পারে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, অনেক সামনে যেতে পারে, 10, 20, 50 বছর হতে পারে। টি সময়ে কালীন সারির যে অন্তর্ভুক্ত চলকের মান সেটা হচ্ছে YT, অর্থাৎ মোট চলকের মানটা। এবং টি হচ্ছে দীর্ঘমেয়াদী গতিশীলতা বা সাধারণ ধারা, এস হচ্ছে ঋতুগত অর্থাৎ সিজনাল চেঞ্জ যেটা, সেটার গতিশীলতা অথবা ওঠানামা, সি হচ্ছে সাইক্লিক্যাল যেটা চক্রক্রমিক গতিশীলতা বা ওঠানামা, এবং আই হচ্ছে অনিয়মিত গতিশীলতা বা ওঠানামা। এখন এই 4টা কালীন সারির উপাদানের মধ্যে কিন্তু এইমাত্র বললাম যে যোগবোধক এবং গুণবোধক সম্পর্ক বিরাজ করে। এখন এই যোগবোধক ও গুণবোধক যে সম্পর্ক বিরাজ করে, সেই সম্পর্কটাকেই আমরা মূলত বলবো যে কালীন সারি মডেল, অর্থাৎ কালীন সারির উপাদানগুলোর মধ্যে যোগবোধক বা গুণবোধক সম্পর্ক বিরাজ করতে পারে, এবং এই যোগবোধক বা গুণবোধক সম্পর্ককে কালীন সারির মডেল বলা হয়। অর্থাৎ যেটা কিনা T প্লাস S প্লাস C প্লাস I, আদারওয়াইজ T ইন্টু S ইন্টু C ইন্টু I, এই দুইটা হচ্ছে কালীন সারির মডেল। এখন কালীন সারির যোগবোধক মডেল এবং গুণবোধক মডেল, এই দুইটা মডেল কি এবং এই দুইটা মডেলের পার্থক্য কি সেটা আমরা এখন এখানে দেখব। এখন যোগবোধক মডেল হচ্ছে কালীন সারির মডেলের যে কালীন সারির মূল তথ্য, হ্যাঁ, কালীন সারির যে মূল উপাদান। এখন উপাদান সমূহ যখন, এই যে কালীন সারির মূল উপাদান সমূহ যখন সমষ্টি আকারে প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা বলবো যে যোগবোধক মডেল বা যোজন মডেল, তাকে বলে যোগবোধক মডেল, ঠিক আছে। এখন কালীন সারির উপাদানসমূহ পরস্পর স্বাধীন হলে যোগবোধক মডেল ব্যবহৃত হয়। কালীন সারির যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো কিন্তু যোগবোধক মডেল হতে হলে অবশ্যই স্বাধীন হতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। অ্যাডিটিভ মডেলের জন্য অবশ্যই কালীন সারির উপাদানসমূহ পরস্পর স্বাধীন হতে হবে। যোগবোধক
মডেলের জন্য কালীন শাড়ির উপাদানগুলো পরস্পর স্বাধীন হতে হবে। এবং এই যে পরস্পর স্বাধীনতা, এই পরস্পর স্বাধীনতার কারণেই কিন্তু যোজন মডেলে 4টি উপাদানকেই মূল এককে অর্থাৎ সংশ্লিষ্ট চলকের এককে প্রকাশ করা হয়। অর্থাৎ 4টি উপাদান সবগুলোকেই 4টি উপাদানের সবগুলোকেই কিন্তু মূল এককে বা সংশ্লিষ্ট চলকের এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, এরপরে আছে গুণবোধক মডেল বা গুণন মডেল, যেটাকে আমরা বলবো যে মাল্টিপ্লিকেটিভ মডেল। এখন কালীন শাড়ির যে মডেলে মূল তথ্য কালীন শাড়ির উপাদানগুলোর গুণফল আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ গুণবোধক মডেলে আমরা বলবো যে গুণবোধক মডেল যেটা আছে এই যেটা, এটাকে আমরা বলবো যে এখানে এসে বলবো যে মূল তথ্য কালীন শাড়ির উপাদানগুলোর গুণফল আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, যেটা গুণবোধক অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ মডেলে কিন্তু হচ্ছে কালীন শাড়ির যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু গুণন আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ y = t × s × c × i। কালীন শাড়ির মডেল কাকে বলে, গুণবোধক মডেল এবং হচ্ছে যোজন মডেল ব্যাখ্যা করো, অনেকবার পরীক্ষাতে এসেছে, সো তোমরা কিন্তু এটা ভালো করে একবার দেখবে। তো যোজন মডেল এবং গুণন মডেলের মধ্যে কিন্তু কিছু বেসিক পার্থক্য রয়েছে, যেটা আমি এখানে একটু তোমাদেরকে আউটলাইন করে দেখিয়ে দিচ্ছি। যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু দুইটি মডেলেই পরিবর্তন আসে এবং উভয় মডেলই কিন্তু তাৎপর্যপূর্ণ, তবে দুইটি মডেলের মধ্যে কিন্তু বেসিক একদম খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন আছে, পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমরা এখানে এখন আলাদা করব, ডিফারেন্সিয়েট করব। যোজন মডেলে কালীন শাড়ির উপাদানগুলো কিন্তু পরস্পর স্বাধীন, যেটা আমাদের যোজন মডেল সেখানে কালীন শাড়ির উপাদান পরস্পর স্বাধীন, কিন্তু যখন এটা গুণন মডেল তখন কিন্তু কালীন শাড়ির উপাদান পরস্পর সম্পর্কিত। এরপরে যেটা আছে যে কালীন শাড়ির মডেল কিন্তু আমরা কালীন শাড়ির যোজন মডেল কিন্তু আমরা y = t + s + c + i আকারে প্রকাশ করি, কিন্তু এটার গুণন মডেল y = t × s × c × i আকারে প্রকাশ করি। এরপরে 3 নম্বরে আছে যে যোজন মডেলে সকল উপাদান কিন্তু তথ্য সেটের এককে প্রকাশিত হয়। হ্যাঁ, সকল উপাদান তথ্য সেটের
এককে প্রকাশিত হয়। ঠিক আছে, আবার যখন এটা হচ্ছে গুণন মডেল, তখন কিন্তু শুধুমাত্র টি এর উপাদান তথ্য সেটের এককে প্রকাশিত হয়। গুণন মডেলে শুধুমাত্র টি এর উপাদান তথ্য সেটের এককে প্রকাশিত হয় এবং এস, সি এবং আই এর উপাদান কিন্তু শতকরায় প্রকাশিত হয়। ঠিক আছে, এস, সি এবং আই এর উপাদানসমূহ শতকরায় প্রকাশিত হয়। 4 নম্বরে আছে বাস্তবে কিন্তু যোগবোধক মডেল অপেক্ষা গুণবোধক মডেল অধিক উপযোগী। হ্যাঁ, বাস্তবে যখন বাস্তব ক্ষেত্রে আমরা ব্যবহার করি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যখন আমরা করি, তখন কিন্তু যোজন মডেল হচ্ছে কম গ্রহণযোগ্য, কিন্তু গুণন মডেল কিন্তু তুলনামূলক বেশি গ্রহণযোগ্য। তো এখানে আমরা যে প্রশ্ন পড়লাম, এখান থেকে 2টা প্রশ্ন বের হয়ে আসলো। একটা হচ্ছে কালীন শাড়ি কাকে বলে, কালীন শাড়ির উপাদান ব্যাখ্যা করো, আর একটা হচ্ছে কালীন শাড়ি কাকে বলে, কালীন শাড়ির মডেলগুলো ব্যাখ্যা করো। ঠিক আছে, এই 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং বিগত বছরের হিস্ট্রি তাই বলে। সো এই 2টা প্রশ্ন থিওরিটিক্যালি খুব ভালোভাবে তোমরা পড়ে ফেলবে। আজকের ক্লাসটা অলমোস্ট 32 মিনিটস হয়ে গেছে। সো আমাদের 26 নম্বর লেকচারটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে 27 নম্বর লেকচারটাও সম্ভবত আমাদের থিওরিটিক্যাল যাবে, এরপরে হয়তো আমরা ম্যাথমেটিক্যাল একটা ক্লাসও করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আল্লাহ হাফেজ।